আজ ৩১ মার্চ মঙ্গলবার বিকেল ৫টায় জাহিদ হোসেন আছে এডিটর স্পিকে। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। সিটি নির্বাচনের মনোনয়ন যাচাই বাছাই শুরু কাল, প্রচারণা ৮ এপ্রিল থেকে। কাল এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রস্তুতি সম্পন্ন, পরীক্ষার্থী প্রায় ১১ লাখ। ব্লগার আশিকুর হত্যায় আটক ২ জন, ৮ দিনের রিমান্ডে, আরও ২ জনকে খুঁজছে পুলিশ। তেলের দাম কমায় কমছে আমদানি পণ্যের দামও, $2 বিলিয়ন সাশ্রয়ের আশা। আগামীকাল ঢাকা উত্তর ও দক্ষিণের মেয়র পদে সকাল ৯:৩০ থেকে ১০:৩০, কাউন্সিলর পদে বিকেল ৩টা থেকে ৫টা এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে সকাল ১০:৩০ থেকে বেলা ১টা পর্যন্ত মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। নির্ধারিত সময়ের আগে সম্ভাব্য প্রার্থীদের সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে হাজির হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণের রিটার্নিং কর্মকর্তা মিহির সারওয়ার। একজন প্রার্থীর সঙ্গে প্রস্তাবক সমর্থক সহ ৫ জন আসতে পারবেন। ঢাকা দক্ষিণে মেয়র পদে ২৬ জন, ৫৭টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৬৬৩, সংরক্ষিত ১৯টি পদে ১৫৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছে। কাউন্সিলর পদে ১ থেকে ১২ নম্বর ওয়ার্ডের জন্য আগামীকাল, অন্য ওয়ার্ডের জন্য বৃহস্পতিবার সকাল ৯:৩০ থেকে ৬টা পর্যন্ত বাছাই করা হবে। এদিকে উত্তরে মেয়র পদে ২১ জন, কাউন্সিলর পদে ৪৯৪ এবং সংরক্ষিত আসনে ১৫৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছে। সাড়ে ৯টা থেকে ১০:৩০ পর্যন্ত আগামীকাল ১ এপ্রিল মেয়র পদের মনোনয়নপত্র বাছাই হবে। আমাদের একান্তভাবে অনুরোধ, যারা মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছেন নির্ধারিত সময়সীমার আগেই যেন ওনারা বাছাই অনুষ্ঠানে যেন উপস্থিত থাকেন। ৯:৩০ থেকে আমরা আরম্ভ করব এবং ৯:৩০-টার আগেই যেন ওনারা উপস্থিত থাকেন। সিটি কর্পোরেশন নির্বাচনে বেশ কয়েকজন মেয়র ও কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। চট্টগ্রামে মেয়র পদের আওয়ামী লীগ সমর্থিত আজম ও নাসির উদ্দিন, ২০ দল সমর্থিত এম মঞ্জুর আলম ও জাতীয় পার্টি সমর্থিত সোলাইমান আলম শেঠকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। ঢাকা দক্ষিণের রিটার্নিং অফিসার মিহির সারোয়ার মোর্শেদ বলেন, আচরণবিধি লঙ্ঘন হয়ে থাকলে তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। ঢাকা দক্ষিণে এখন পর্যন্ত ৯১ জনকে কারণ দর্শাতে বলা হয়েছে। এর মধ্যে ৬০ জন লিখিতভাবে মুচলেকা দিয়ে ক্ষমা চেয়েছেন বলে জানা গেছে। সিটি নির্বাচন নিয়ে আলোচনা করতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন এবং রাজধানীর শাহবাগ থেকে জানি পপের চেয়ারম্যান নাজমুল হাসান কলিমুল্লাহ। প্রথমেই আব্দুল বাতেন, আপনার কাছে যাব যে আমরা গতকালেও দেখেছি এবং আজকেও দেখছি যে বেশ কয়েকজন মেয়র প্রার্থী এবং প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের সুস্পষ্ট অভিযোগ পাওয়া গেছে এবং আপনারাও কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। এই পুরো প্রক্রিয়াটি কি? এই নোটিশের জবাব আপনারা পাওয়ার পরে যদি সন্তোষজনক না হয় সেই ক্ষেত্রে আপনাদের ব্যবস্থা কি হবে? জি, ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন যে নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয় ৪৮ ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছিলেন এবং আমরা চট্টগ্রামে যারা দায়িত্ব পেয়েছি রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসার হিসেবে আমরা সিটি কর্পোরেশন এবং পুলিশ কমিশনার মহোদয়ের সহযোগিতায় যে প্রচারণামূলক সামগ্রী ছিল সেগুলো সরানোর চেষ্টা করেছি এবং অনেকটা সরিয়েছি। তারপরেও প্রার্থীদেরকে অনুরোধ করেছিলাম ওনারা যেন এগুলো অপসারণ করেন, কিন্তু কিছু কিছু প্রার্থী এগুলো পুরোপুরি অপসারণ করেননি। বিশেষ করে দেয়ালে সাঁটানো পোস্টারগুলো ওনারা পুরোপুরি সরাননি। তা আমরা প্রার্থীদেরকে বিভিন্নভাবে অনুরোধ জানিয়েছিলাম, তো ওনারা অনেকেই এই অনুরোধগুলো রাখেননি। তখন আমরা আমাদের যে কর্মকর্তাগণ ছিলেন ওনাদেরকে বলেছি মাঠ পর্যায়ে পরিদর্শন করে ওনারা যেন রেকর্ড করেন। আমরা আসলে অপেক্ষা করছিলাম যে এই প্রার্থীরা হয়তো সবাই মনোনয়নপত্র দাখিল করবেন না, সেজন্য সবাইকে ঢালাওভাবে কারণ দর্শালে হয়তো খুব সুবিধা হবে না। মনোনয়নপত্র দাখিল করার পরে আমরা কালকে
সকল কর্মকর্তাকে মাঠ পর্যায়ে প্রেরণ করেছি। ওনারা যেখানে আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি এসছে, আচরণবিধি লঙ্ঘন বলতে বিশেষ করে ভোট গ্রহণের 21 দিন পূর্বে নির্বাচনী প্রচারণা চালানো যাবে না মর্মে বিধিতে উল্লেখ আছে। ওনারা 21 দিন পূর্বে কেউ কেউ অফিস উদ্বোধন করেছেন, কেউ নতুন করে পোস্টার লাগিয়েছেন অথবা ডিজিটাল ব্যানার লাগিয়েছেন বা অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে ভোট প্রার্থনা করছেন। তো এটি আচরণবিধির 4-এর পরিপন্থী। এই জন্য আমরা সংশ্লিষ্ট প্রার্থীগণকে কারণ দর্শাতে বলেছি। কারণ দর্শানো যদি নির্ধারিত সময় ওনারা কারণ দর্শান, তাহলে এই কারণগুলো বিষয়গুলো দেখে আমরা পরবর্তীতে ব্যবস্থা নেব। যে যদি আপনারা কি কোনো কারণ দর্শনের নোটিশের জবাব এর মধ্যে পেয়েছেন? জি, আমরা মেয়র প্রার্থী যে 3 জনকে কারণ দর্শানোর জন্য পত্র প্রেরণ করেছি, ওটি মাত্র কালকে গিয়েছে। আমরা একটা সময়সীমা বেঁধে দিয়েছি, এখনো পাইনি। তবে আমরা কিছু কাউন্সিলরকে আগে কারণ দর্শাইছিলাম এবং আরো নতুন কিছু দিয়েছি। তার মধ্যে 2-3 জনের অলরেডি ওনারা মুসলেখা দিয়ে ক্ষমা প্রার্থনা করেছেন এবং ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম করবেন না, বিধি বহির্ভূত। তো আমরা ওনাদেরকে, যেহেতু প্রথমবারে এই ঘটনাটি ঘটেছে এবং ওনারা আমাদের কাছে অঙ্গীকার করছেন এবং দুঃখ প্রকাশ করছেন, ক্ষমা চাচ্ছেন, সেই জন্য আমরা প্রথমবারে মুসলেখা দিয়ে ওনাদেরকে বলেছি যে পরবর্তীতে যদি এই ধরনের কার্যক্রম ওনারা বিধি বহির্ভূত কার্যক্রম পরিচালনা করেন, অর্থাৎ আচরণবিধির সাথে যা সঙ্গতিপূর্ণ নয়, তাহলে আমরা ওনাদের বিরুদ্ধে শুধুমাত্র আইনের যে শাস্তিগুলোর কথা বলা আছে সেটি শুধু প্রয়োগ করব না, প্রয়োজনে তাদের প্রার্থিতা বাতিলের জন্য নির্বাচন কমিশন অনুরোধ করব। আমরা আপনি আমাদের সঙ্গে থাকেন। আমরা একটু এই প্রসঙ্গেই নাজমুল হাসান কলিমুল্লাহর কাছ থেকে জানবো, তিনি আমাদের সঙ্গে আছেন, শাহবাগ থেকে যোগ দিচ্ছেন। স্যার, আপনার কাছ থেকে একটু জানতে চাইবো, এই যে কারণ দর্শানোর নোটিশ আমরা নির্বাচন এলেই দেখতে পারি, এইটার আসলে কতটুকু মানে এইটার ফলে প্রার্থীদের আচরণবিধি মেনে চলার প্রবণতা বাড়ছে, কমছে, না কি পরিস্থিতি আপনারা দেখছেন? কারণ আপনারা অনেকদিন নির্বাচন পর্যবেক্ষণ করছেন। ধন্যবাদ। আসলে সত্যি কথা বলতে কি, প্রতিবারই এটা বিভিন্ন পর্যায়ের নির্বাচন পর্যবেক্ষণ করতে গিয়ে আমরা দেখেছি যে নির্বাচন কমিশন সতর্কীকরণ করেন, কারণ দর্শান এবং স্টার্ন অ্যাকশন নেওয়া হবে এই ধরনের বক্তব্য হাজির করেন। এবং এটি আপনার যারা ভায়োলেটর তাদের মনে কতটা রেখাপাত করে সেটা নিয়ে আমাদের একটু সন্দেহ আছে। কারণ প্রতিবারই আমরা দেখি যে ফার্স্ট টাইম ভায়োলেটর হিসেবে তারা মুচলেকা প্রদান করেন, নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন এবং এই 5 বছরের সাইকেল ঘুরে আসলে পরে তখন দেখা যায় যে যেই কে সেই, ভিন্ন আরেকজন হয়তো একই রকম কাজ করে বসেন। নাজমুল হাসান করিমুল্লাহ, আব্দুল বাতেন, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আমরা একটা ছোট্ট বিরতি, 30 সেকেন্ডের বিরতির পরে আবার আপনাদের কাছে আসবো। আমাদের আরো কিছু প্রশ্ন আপনাদের দুজনের কাছে আছে। আমরা এডিটর স্পিকে নিচ্ছি 30 সেকেন্ডের বিরতি। স্বাগত আরেকবার, দেখছেন এডিটর স্পিক। আমরা চলে যাব নাজমুল হাসান কলিমুল্লাহ এবং আব্দুল বাতেন, তারা যোগ দিচ্ছেন আমাদেরকে সিটি কর্পোরেশনের নির্বাচন সম্পর্কে। আব্দুল বাতেন, আপনার কাছে আবার ফিরে আসবো যে বিষয়টি যে প্রার্থীরা কিছু তাদের যে সম্পদের বিবরণী জমা দিয়েছে এবং সেটা আপনারা পর্যবেক্ষণ করছেন, পর্যালোচনা করছেন। এই সম্পদ বিবরণীতে তাদের সম্পদ কি আছে সেটার তথ্য আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এই সম্পদের উৎস কি, সেই ব্যাপারে কি নির্বাচন কমিশন কোনোভাবে খোঁজ নেবে যে উৎসটা ঠিক আছে কিনা? জি, ধন্যবাদ। তার আগে অবশ্য আমি একটু করতে চাই। আমি নাজমুল হাসান কলিমুল্লাহ, উনি আমার অত্যন্ত ঘনিষ্ঠ জন এবং ওনার সাথে আমরা অনেক জায়গায় কাজ করেছি। উনি যেটি বলেছেন এটি একদিকে ঠিক আছে যে হয়তো একজন প্রার্থীকে আমরা শোকজ করেছি, অন্যরা অন্যজন এই আচরণবিধি লঙ্ঘনের চেষ্টা করেন। তো আবার একটু যদি আপনি দেখেন বিগত সিটি কর্পোরেশন নির্বাচন যেগুলি অনুষ্ঠিত হয়েছে, বিশেষ করে আমি কুমিল্লা
গাজীপুর বা ইয়েতে দেখবেন যে শুধুমাত্র আমরা নির্বাচন কমিশন থেকে তাদেরকে শুধু কারণ দর্শানোর নোটিশে সীমাবদ্ধ রাখেনি, প্রার্থীদেরকে জরিমানা বা অন্যান্য শাস্তির আওতায় নিয়ে এসেছে, যার ফলে নির্বাচনগুলো নিয়ে উনি জানিপব থেকে পর্যবেক্ষণ করেছেন। বিশেষ করে আমি বলবো যে ওই নির্বাচনগুলো কিন্তু যথেষ্ট গ্রহণযোগ্যতা পেয়েছে এবং প্রার্থীরাও শেষের দিকে গিয়ে ঠিকই আচরণবিধি প্রতিপালন করেছেন। প্রথম দিকে প্রার্থীদের এই ইয়েটা থাকে, যখন আমরা কঠোরভাবে প্রতিপালন করতে বাধ্য করি, পরবর্তীতে কিন্তু প্রার্থীদের এই আচরণবিধি মানার প্রবণতা খুব বেশি পরিলক্ষিত হয়। এবার আপনি প্রসঙ্গে আসি যে হলফনামার বিষয়টি। হলফনামার উৎসের বিষয়টি তো ওখানে ফর্ম যেটা আমরা ফর্ম, সম্ভাব্য উৎসের বিবরণী ফর্ম যেটি, এটি মনোনয়নপত্রের সাথে দাখিল করবে এবং আমরা এই মনোনয়নপত্র সাথে যে এটা দিবে, উৎসের বিবরণী ফর্মটিও দিবে, তা পরীক্ষা নিরীক্ষার জন্য কিন্তু আমরা ইতিপূর্বেই এনবিআর প্লাস ইনকাম ট্যাক্সের যে কর্মকর্তাগণ আছেন প্লাস ওনাদেরকে কপি দিয়েছি। আর আমরা নিজেরাও পরীক্ষা করব যে এটা যে উনি দিয়েছেন এটার কতটুকু গ্রহণযোগ্যতা আছে, সত্যতা আছে, এবং রিলেটিং যে পেপারসগুলো দিচ্ছেন সেটাও ঠিক আছে কিনা। যদি ওনার সকল কিছু ঠিক থাকে তাহলে হয়তো এই মনোনয়নপত্রটা গৃহীত হবে, আর যদি এটি ঠিক না থাকে তাহলে ওই মনোনয়নপত্র বাতিল করা হবে। মোটামুটি আমরা এই পর্যায়ে যাই। এরপরেও হলফনামা বা উৎসের বিবরণের যে বিষয়গুলো দিবে, এটার জন্য কিন্তু যে কোনো আদালতে বা ওই বিরুদ্ধ পক্ষ প্রতিবাদ বা মামলা করতে পারবেন। অর্থাৎ তথ্য যদি অসত্য হয় তাহলে এইটা আদালতে যাওয়ার সুযোগ প্রতিদ্বন্দ্বী যে প্রার্থী আছে তাদের কাছে ভবিষ্যতেও খোলা থাকবে। জি, তাদের যেমন খোলা থাকবে, আমরাও কিন্তু এখানে যদি তথ্যগত ভিন্নতা থাকে বা থাকে, আমরা মনের পথে বাতিলও করে দেব প্রয়োজনে। জনাব নাজমুল হাসান কলিমুল্লাহ, এই যে তথ্য আমরা পাচ্ছি এটা একটি ভালো দিক, যে এই তথ্যের ফলে আমরা কিন্তু প্রার্থী সম্পর্কে একটা ধারণা পাচ্ছি। সেই ধারণা থেকে আমরা বলতে পারি এই বছর ঢাকা এবং চট্টগ্রামে এখনো পর্যন্ত যেইটুকু তথ্য আমরা পেয়েছি সেখানে দেখছি যে অনেক প্রায় বেশিরভাগ প্রার্থী ব্যবসায়ী, অর্থাৎ মূল পেশা তাদের ব্যবসা, এবং বেশ বড় ব্যবসায়ী বলা যায়, অনেকজনই আছে বেশ বড় ব্যবসায়ী, প্রভাবশালী ব্যবসায়ী প্রতিষ্ঠান বা ব্যবসায়ী সংগঠনের নেতা, তারাও আছেন। এই যে ব্যবসায়ীদের ব্যাপক হারে নির্বাচনে অংশ নেয়, সেটা নির্বাচনকে কি কোনোভাবে প্রভাবিত করতে পারে মনে হয়? ধন্যবাদ। আমরা আসলে ঐতিহাসিক একটা দৃষ্টিকোণ থেকে যদি বিশ্লেষণে যাই তাহলে দেখব একটা সময় ছিল যখন আমাদের এই দেশে মূলত আইনজীবীরাই নির্বাচনে প্রার্থী হতেন। সেই অবস্থা থেকে ক্রমে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয়ের পরে বিভিন্ন পেশার মানুষ প্রার্থিতার আগ্রহী হয়েছেন, এবং ইদানিংকালে আমরা লক্ষ্য করছি যাদের অর্থবিত্ত আছে, তারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত, তারাই মূলত প্রার্থিতা জন্য আগ্রহী বেশি পরিমাণে হচ্ছেন, ঝুঁকছেন এই দিকটায়। কিন্তু সেক্ষেত্রে যেটা স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে ব্যবসায়ীরা যখন এই ধরনের সরকারি পদে যান তখন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দেখার জন্য কেউ থাকছে কি? দেখুন, এই যে ফেনোমেনন আপনার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এটাও খুব বেশি চাউর হয়েছে অনেকদিন ধরে বাংলাদেশের সংস্কৃতিতে, তা বলা যাবে না। আপনার বিগত আপনার নির্বাচন কমিশন যখন দায়িত্বে ছিল তখন এই বিষয়টার উপর যথেষ্ট পরিমাণে তারা এমফাসিস করবার চেষ্টা করেছেন, এবং সেই থেকে ক্রমে আমরা দেখছি যে এটি উচ্চকিত হচ্ছে। একটা সময় আসবে যখন আমরা সবাই এ বিষয়ে সচেতন হব এবং পরিমাণে বাড়তে বাড়তেই গুণগত পরিবর্তন আসবে। নাজমুল হাসান কলিমুল্লাহ, আমরা একদম একটা শেষ প্রশ্ন আপনার কাছ থেকে জানতে চাই যে মনোনয়নপত্র দাখিল হয়ে গেছে এবং অনেকেই প্রার্থিতা দিয়েছে, আগামীকাল যাচাই বাছাইও হবে। সামগ্রিকভাবে এখনো পর্যন্ত নির্বাচনের যতটুকু প্রস্তুতি পর্ব আমরা দেখছি সেইটুকু থেকে আপনি নির্বাচনটিকে কেমন দেখছেন এবং আশা কেমন করছেন, প্রতিদ্বন্দ্বিতা কেমন হবে মনে করছেন? দেখুন, দেশে বিরাজমান যে পরিস্থিতি, সেখানটায় আপনার এই যে নির্বাচনের দিন তারিখ ঘোষণা, এটি একটি অনুকূল বাতাস প্রবাহিত করেছে। আমরা ঢাকা এবং চট্টগ্রাম শহরে দেখছি যে হরতাল বা এই ধরনের নাশকতামূলক আপনার কর্মকাণ্ডগুলো পুনরাবৃত্তি ঘটছে না।
এবং এটা কাইন্ড অফ একটা উইন্ডো হিসেবে কাজ করছে। তো আশা করি এই সুবাতাস সারা দেশে ছড়িয়ে পড়বে, আমরা ক্রমেই আপনার স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যেতে পারবো। জনাব নাজমুল হাসান কলিমুল্লাহ, আব্দুল বাতেন, আপনাদের দুইজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ঢাকার 2 সিটিতে বিএনপি হেভিওয়েট প্রার্থীদের মনোনয়নপত্র আইনি জটিলতায় আটকে যেতে পারে। এসব জটিলতা মাথায় রেখে আইন অনুযায়ী মনোনয়নপত্র দাখিল করা হয়েছে বলে দাবি করছেন তাদের আইনজীবীরা। তবে যাচাই বাছাই শেষে হেভিওয়েট মনোনয়নপত্র বাতিল হয়ে গেলে বিএনপির বাকিরাও নির্বাচন থেকে সরে দাঁড়াবেন বলে ইঙ্গিত দিয়েছেন। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে মেয়র পদের জন্য একাধিক বিএনপি নেতা ও সমর্থক বলে পরিচিতরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাদের মধ্যে উত্তরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আওয়াল মিন্টুর বিরুদ্ধে 18টি মামলা আছে এবং তিনি বর্তমানে আত্মগোপনে আছেন। দক্ষিণে আব্দুল সালামের বিরুদ্ধে মামলা 15টি, তিনিও আত্মগোপনে। মির্জা আব্বাসের বিরুদ্ধে মামলা 47টি, তার বিরুদ্ধে রয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। অনেকদিন ধরেই তাকে প্রকাশ্যে দেখা যাচ্ছে না। আর নাসির উদ্দিন পিন্টু বিডিআর বিদ্রোহ মামলায় সাজা পেয়ে কারাগারে। রিটার্নিং কর্মকর্তা বলছেন, 2009-এর স্থানীয় সরকার আইন অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার আগেই জামিননামা, পদত্যাগপত্র এবং সাজার স্থগিতাদেশ সংগ্রহ করে জমা দিতে হয়। সিটি কর্পোরেশনের আইন যেটা, মানে এখানে 9 ধারায় উল্লেখ করা আছে ওনাদের যোগ্যতা অযোগ্যতার বিষয়ে। এটা ছাড়াও কিন্তু আমাদের বিধিমালাও আমাদের রয়েছে এবং আইন এবং বিধি আলোকে আমরা কার্যক্রম গ্রহণ করব। আর মেইন হবে এটা হলো কালকে আমাদের বাছাই হবে এবং প্রত্যেকে আইন এবং বিধি অনুসরণ করেই হবে বাছাই, এবং সেখানে যদি কোনো কোশ্চেন অ্যারাইজ করে এবং সেখানে কোশ্চেনের উত্তর দেওয়া এবং সংশ্লিষ্ট বিষয়ে জন্য ওনারা যেন প্রস্তুত হয়ে আছে। এই ব্যাখ্যা অনুযায়ী বিএনপির হেভিওয়েট প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, যদিও সব আইন মেনেই তা জমা দেওয়া হয়েছে বলে দাবি প্রার্থীদের স্বজনদের। বাবার উপরে যদি কোনো বেআইনি খড়ক নেমে আসে, কাজ ওনাকে তখন আমি একটা যোগ্যত্ব প্রার্থী হিসেবে দেখব। তো তখন আমাদের বিবেচনা হবে যে একটা বেআইনিভাবে যদি একটা যোগ্যত্ব প্রার্থীকে ইলেকশন থেকে বিচ্ছিন্ন করা হয়, তাহলে আমরা তো বিচ্ছিন্ন হওয়ার সময় বেশি লাগবে না। আমরা আইনবিদদের নিয়ে, আইনজ্ঞদের নিয়ে যাচাই বাছাই করে আমরা জমা দিয়েছি। তবে যদি কারো দূরবসন্ধি থাকে যে না আমরা মির্জা আব্বাসকে যাচাই বাছাই থেকে আউট করব অথবা আব্দুল আওয়াল মিন্টুকে যাচাই বাছাই থেকে আউট করব, তাহলে তো একটা সরকারের সাথে তো জনগণ পারে না, রাষ্ট্রের সাথে সরকারের সাথে কিন্তু সরাসরি জনগণ পারে না। সাজার বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিল করেছি। আমরা এখন পর্যন্ত যে ধারণায় আছি যে উনার নির্বাচন করতে কোনো আইনগত বাধা নেই। ঢাকা উত্তর থেকে আব্দুল আওয়াল মিন্টু বাদ পড়লে ছেলে তাবিথ আওয়ালও সরে যেতে পারেন। একইভাবে 2 সিটিতেই হেভিওয়েটরা বাদ পড়লে বিএনপির বাকি নেতারাও শেষ পর্যন্ত সরে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন। আসমামিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আলোচিত 2 প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স, আর দক্ষিণের 2 প্রার্থীর স্নাতক। উত্তরের 2 প্রার্থী ব্যবসায়ী নেতা, দুজনই ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI এর সভাপতি ছিলেন। আর দক্ষিণের 2 প্রার্থীর একজন ঢাকার মনোনীত মেয়র ছিলেন, আরেকজন প্রথম নির্বাচিত মেয়রের সন্তান। দক্ষিণের 2 প্রার্থীর দুজনেরই কোনো ব্যাংক ঋণ নেই। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হকের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে 22টি। বছরে তার আয় 75,82,000 টাকা। স্থাবর সম্পদ রয়েছে 3.5 কোটি টাকার, আর অস্থাবর সম্পদের মূল্যমান 23 কোটি টাকা। কিন্তু তার হলফনামা অনুযায়ী তার বা তার পরিবারের কারো কোনো গাড়ি নেই। আনিসুল হকের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নেই। জামানতবিহীন দায়ের পরিমাণ 5 কোটি টাকা, প্রাতিষ্ঠানিক ঋণ 166 কোটি টাকা। আনিসুল হকের শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স। উত্তরের আরেক আলোচিত মেয়র প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আওয়াল মিন্টুর বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে 13টি। এর মধ্যে 5টিতে তিনি জামিনে রয়েছেন, বাকিগুলোর কার্যক্রম শুরুর অপেক্ষায় রয়েছে। ব্যবসায়ী এই নেতার প্রতিষ্ঠান রয়েছে মোট 14টি। বিভিন্ন খাত থেকে বছরে তার আয় 5,18 লাখ। মিন্টুর অস্থাবর সম্পদের মূল্যমান প্রায় 54 কোটি টাকা, স্থাবর সম্পদ প্রায় 45 লাখ টাকার। ব্যক্তিগত দায় দেনার পরিমাণ 5 কোটি, যার মধ্যে ছেলে তাফসির মোহাম্মদ আওয়ালের কাছ থেকে নিয়েছেন 1,81 লাখ টাকা। মিন্টুর ব্যক্তিগত যৌথ ও প্রাতিষ্ঠানিক মিলিয়ে বিভিন্ন ব্যাংক থেকে ঋণের পরিমাণ প্রায় 230 কোটি টাকা। তারও শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সরকার দল সমর্থিত প্রার্থী সাইদ খোকনের শিক্ষাগত যোগ্যতা স্নাতক।
তার বিরুদ্ধে দায়ের করা 5টি ফৌজদারি মামলাতেই তিনি অব্যাহতি পেয়েছেন। সাইদ খোকনের 6টি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। বিভিন্ন খাত থেকে বছরে তার আয় 41 লাখ টাকা। তার অস্থাবর সম্পদের দাম 21 কোটি টাকার বেশি, স্থাবর সম্পদের মূল্যমান প্রায় 27 কোটি টাকা। ব্যক্তিগত দায় 19 কোটি টাকার বেশি। সাইদ খোকনের একক, যৌথ বা প্রতিষ্ঠানের নামে কোনো ব্যাংক ঋণ নেই। মির্জা আব্বাস উদ্দিন আহমেদের শিক্ষাগত যোগ্যতাও স্নাতক পাশ। তার বিরুদ্ধে মোট 61টি মামলা রয়েছে। আয় বছরে 7 কোটি 34 লাখ। অস্থাবর সম্পত্তির মূল্যমান 90 কোটি টাকা, স্থাবর সম্পত্তি 4.5 কোটি টাকার। ব্যক্তিগত দেনা 75 কোটি টাকা। তারও কোনো ব্যাংক ঋণ নেই। অনুপম দেব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এডিটর স্পিকে এবার বিরতি, ফিরছি একটু পর।